যারা বলেন যে তাকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এটা তো ফরমাল বিষয় আমরা জানি। হ্যাঁ, দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সময়টি এখন এমন যে মানুষের মধ্যে কিন্তু পারসেপশন এটি একেবারে বদ্ধমূল হয়েছে যে না, তিনি সরকারের সমালোচনা করতেন। তিনি যথেষ্ট ক্রিটিক ছিলেন। এজন্যই তাকে তার নামে মামলা দেয়া হয়েছে এবং পরবর্তীতে এসে তাকে আটক করা হয়েছে। এই জায়গা থেকে এই ব্যাখ্যাটা আমিও দেওয়ার চেষ্টা করেছি। কেন মানুষের মধ্যে এই ধারণাটা জন্মালো? কারণ হচ্ছে যে এই গভর্নমেন্ট আসার পরে ৯-১০ মাস পর গত জুনের ১৮ তারিখে সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তার নামে মামলা দেওয়া হয়েছে। ২ মাস পর এসে তাকে আটক করা হয়েছে। অলমোস্ট ২ মাস পর এসে আপনি যদি বলছিলেন ১ম এ যদি মামলা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা, তা না হলে আটক। প্রশ্ন সেখানে যে আ প্রফেসর কলিমুল্লাহর ক্ষেত্রেও কি সেটি হলো? যদি হয়ে থাকে অস্বাভাবিক কিছু না। আবার মানুষের মধ্যে এই ধারণা এ কারণেই জন্মাচ্ছে যে, এই সরকারের সময় তো সরকার সংশ্লিষ্ট অনেকের বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এর নামে ৩০০ কোটি টাকার অভিযোগ আত্মসাতের অভিযোগ উঠল। নাহিদ ইসলামের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন, তখন তার উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এর বাইরে সরকারের আরো যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, স্বাস্থ্য উপদেষ্টা, তারও এপিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ। তো সেসবের ক্ষেত্রে কোন ধরনের কোন অ্যাকশন না নিয়ে ২০২০ সালের দিকে প্রফেসর কলিমুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা। মানুষের মধ্যে তো সন্দেহ জাগবেই। এমনকি আমি যদি বলি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে এত মামলা ছিল কিন্তু নিমেষেই সব উধাও হয়ে গেল, সব প্রত্যাহার করা হলো। তাহলে একদিকে একটা বিশেষ গোষ্ঠী বিশেষ সুবিধা পাচ্ছে দুর্নীতি সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে। আবার আরেকদিকে অনেকের উপর খড়গহস্ত নেমে আসছে যারা সরকারের বিরুদ্ধে সমালোচনা করছেন। তো মানুষের মধ্যে যদি এই ধারণাটা এস্টাবলিশড হয় যে না আসলে দুর্নীতি-ফুর্নীতি নয়, শুধুমাত্র সরকারের ক্রিটিক করার জন্য প্রফেসর কলিমুল্লাহকে আটক করা হয়েছে। তাহলে সেই ধারণাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? না, সেটাই, সেটাই। আ মানে বিষয়টি হচ্ছে যে ওই যে কি বলে না? কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ। এরকম এই সরকারের যাদের বিরুদ্ধে দুর্নীতির এত ঢালাও অভিযোগ, তাতে কিছু হুম, হবে না। ওই যে আওয়ামী লীগ আমলে ডক্টর কলিমুল্লাহ কিন্তু আওয়ামী লীগের আমলেও খুব হ্যাঁ, ক্রিটিক হ্যাঁ। ছিলেন। এবং তিনি আওয়ামী লীগ বেশ সমালোচনা করতেন দেখেই দীপুমণি তার বিরুদ্ধে একটি মামলা দিয়েছিল। সেই মামলাই কিন্তু এটি। তো আ সেটিকে এখন রজ্জু করা হয়েছে খুব স্পষ্টতই কোনো সন্দেহ নাই যে তাকে তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে। যাতে করে সে কোথাও কথা বলতে না পারে। রাইট। আপনি আমাকে একটু বলুন তো মঞ্জুর আলম পান্না, আপনিও একজন আগে আওয়ামী লীগ সরকারের একজন ক্রিটিক ছিলেন। আমি যতটুকু বুঝতে পারছি। হুম, হুম। আ এবং এখনো আপনি এই সরকারের ক্রিটিক। রাইট? তো জি। আ মানে ২ আমলে কি পার্থক্য বোধ করছেন? ২ আমলের পার্থক্য আমি শুধু এটুকু বলব যদি আপনি ওভারঅল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রের সবটা ব্যবহার করেছিল। যত ধরনের রাষ্ট্রযন্ত্র আছে, স্টেট মেশিনারিজ আছে, আপনি পুলিশ বাহিনী বলেন, আপনি র‍্যাব বলেন, আ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, ব্যবহার করেছে, এটা বাস্তবতা। কিন্তু এই সরকারের আমলে যেটি হচ্ছে, তারা সব ধরনের স্টেট মেশিনারিজ ব্যবহার করছে। তার সাথে যোগ হয়েছে মবক্রেসি। এটা তো আওয়ামী লীগ আমলে ছিল না। তার মানে কি? তার মানে আরো ভয়ংকর হয়েছে। এবং এটা যে কি পরিমাণ ভয়ংকর মানে এটা তো গভর্নমেন্টের পক্ষ থেকে এক ধরনের সমর্থন দেয়া হচ্ছে। যে মবগুলো ঘটছে, মব ভায়োলেন্স ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বলা হচ্ছে প্রেশার গ্রুপ। কে না বলেনি এ ধরনের মন্তব্য? সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন। সহকারী প্রেস সচিব আ নামটা আমি ভুলে গেলাম। আজাদ আ মজুমদার। আজাদ মজুমদার না, আরেকজন আছেন নিউ এজে কাজ না। আ আজাদ আচ্ছা। মজুমদার নিউজে কাজ করতেন। না, আজাদ মজুমদার না, আরেকজন। ফয়েজ, মিস্টার ফয়েজ আচ্ছা। নিউ এজে উনিও নিউ এজে ছিলেন। মিস্টার ফয়েজ নাকি? যাই হোক আমি বলতে বলেছেন তো। পারি না। হ্যাঁ। আচ্ছা, আজাদ আচ্ছা, মজুমদারকে আমি চিনি আমার বন্ধু। আচ্ছা। আম আম সরকারের উপদেষ্টাদের অনেকে বলছেন যে মব হিসেবে দেখলে হবে না। এমনকি সরকারের যে কিংস পার্টি, এনসিপি তাদের অনেকে বলছেন। তার মানে কি?
মবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে জায়েজ করা হচ্ছে। এটা তো আমরা কখনো দেখিনি। আওয়ামী লীগের নামে হাজারো অভিযোগ, হাজারো অভিযোগ। আমি নিজে করেছি। আওয়ামী লীগ আমলে অবশ্যই আমাকেও টর্চারিং এর শিকার হতে হয়েছে। এটা বাস্তবতা। গোয়েন্দা সংস্থাগুলো শুনেন, আমি বলি, শেখ হাসিনার জন্মদিন। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছেন। কোন রাষ্ট্রনায়কের জন্মদিন, কোন সরকার প্রধানের জন্মদিন সেটা কি হেডলাইন হতে পারে? সেটা একটা নিউজ হতে পারে। হেডলাইন তো হতে পারে না। না, যদি কেন আপনি হবে না? আপনি বলুন না যে আপনি না, ওই আমল পেয়েছেন কিনা দাঁড়ান। আপনি ওই আমল হয়তো তাহলে পাননি। ধরেন ২০০০ আ ২০০১ থেকে ২০০৫ খালেদা জিয়ার জন্মদিন যেই না, ১৫ই না, আগস্ট যে যদি উৎসব হয়ে করে থাকে, পালন করা হতো আ আচ্ছা, আমি তো সেটা বলছি না। আমি হ্যাঁ, বলছি কে কি করেছে সেটা বড় কথা না। হওয়া উচিত কিনা? উচিত গণমাধ্যমে না। আপনার অবশ্যই উচিত নয়। একটা বড় জোর একটা আমি স সিঙ্গল কলাম হতে পারে। আমি জি, সেটাই বলছি। জি। জন্মদিনে সংশ্লিষ্ট রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান যদি নিজে কেক কাটেন বা তার জন্মদিন উপলক্ষে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন, সেটাকে কেন্দ্র করে হেডলাইন হতে পারে। হ্যাঁ? চটকদার কোনো মন্তব্য করেছেন বা খুবই গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করেছেন সেটাকে কেন্দ্র করে। কিন্তু আজকে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন, আজকে মনে করেন শেখ হাসিনার জন্মদিন, আজকে খালেদা জিয়ার জন্মদিন। এটা নিউজের একটা পার্ট হতে পারে। সেকেন্ড পার্ট, আমি যদি টেলিভিশনে যদি কথা বলি, সেকেন্ড পার্ট, থার্ড পার্টে যেতে পারে। হেডলাইন হতে পারে? নিশ্চয়ই না। আমি একজন নিউজ পারসন হিসেবে সেটা মনে করি না। তো মনে করুন যে আ শেখ হাসিনা সরকারের সময় কেন হেডলাইন হলো না? যেখানে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ তার জন্মদিন উদযাপন করছে, সেটিকে আবার হেডলাইন করতে হবে? আচ্ছা এটা আমার হয়? মনে হয় কি আমি বলি মানে আপনি যদি মানে আমি আমি বলছি না যে এটা ভালো কোনো কিছু। হ্যাঁ? কিভাবে করে আমার ধরেন আমি YouTube এ এখন আমার যেই চ্যানেল বাংলা নিউজ নেটওয়ার্ক, এটা আমি কিভাবে চালাবো একদম আমার এখতিয়ার। আমার এডিটোরিয়াল হুম, পলিসি। হুম, হুম, এখানে অবশ্যই পৃথিবীর সম্পাদিত। কোনো গভর্নমেন্টের সাধ্য নাই যে হুম, আমাকে এখানে হুম, হুম, নির্দেশনা হুম, দেবে যে হুম, অ্যা যে আমি কিভাবে এটা পরিচালনা করব, রাইট? হুম, এবং পাঠক দর্শকরাই হচ্ছে গিয়ে আমাদের বিচারক, তাই তো? হুম, তো সেই জি। ক্ষেত্রে ধরেন স মানে এই আমেরিকাতেও আ একেকটা চ্যানেল কে ডেমোক্রেটিক চ্যানেল, কে রিপাবলিকান চ্যানেল এগুলো আমরা সবাই জানি। যে যার মতো করে এডিটোরিয়াল পলিসি নিয়ে কাজ করে। তো এখন ধরেন দিনকাল পত্রিকায় আপনি তো দিনকাল পত্রিকা মনে হয় পান নাই। দিনকাল পত্রিকায় তখন খালেদা জিয়ার আজ জন্মদিন। ১৫ই আগস্ট আপনি জানেন তার জন্মদিন নিয়ে বিতর্ক আরে আছে। তবু করুক না ভাই, ব্যানার হেডলাইন করল। ওগুলো তো দলীয় এখন মুখপাত্র। আমি শেষ করি। এখন ধরেন হুম, বাংলার বাণী কি সেটা করবে? নিশ্চয়ই করবে না। আপনি হুম। বুঝতে পেরেছেন? সো আমি সেটাই বলছি। ওগুলো তো ওই দলীয় দিকটাতে না মুখপাত্র যাই। পরিণত আমার হয়ে মনে হয় যায়। কি এখন আমি যেটা বলতে যাচ্ছি যে এই ২ আমলে ধরেন আপনি এখন যে ধরনের আতঙ্ক বোধ করেন কিংবা যে ধরেন আপনি বলছেন আপনি টার্গেট, এরকম টার্গেটেড কি আগেও ফিল করতেন কিনা? হ্যাঁ, কম বেশি করতাম। হু, হু। অবশ্যই করতাম। এবং যখন কিনা ৫ আগস্টের আগে তুমুল একটা ভয়ংকর পরিস্থিতি সারা দেশে, তখন তো অবশ্যই মোটামুটি কেউ যদি জিজ্ঞেস করতো, "আপনি কোথায় আছেন?" আমি তো সহজে বলতাম না। কিন্তু এখন আমি কি বললাম? যে এখন আরো ভয়ংকর যে অবস্থাটি, মবক্রেসি যোগ হয়েছে। আমি মনে করুন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আ বা তাদের চোখকে ফাঁকি দেওয়াটা যতটা সহজ ছিল, এখন তো বাসার বাইরে, ঘরের বাইরে যেতেও তো ভয় করে। আমি আমার পরিবারের জন্য একটা জিনিস নিয়ে আসবো। সেটা নিয়ে আসতেও তো ভয় করে যে কখন মবক্রেসির শিকার হতে হয়। এবং আমার মনে হয় শুধু আমি না, সাংবাদিকতার জায়গা থেকে আমি না। কদিন আগে যে জরিপটি পরিচালিত হয়েছে সম্ভবত কারা করলো এটি? আম যাই হোক আমার মনে পড়ছে না। তো সেখানে দেখা যাচ্ছে যে ১৩% মানুষ, আমার যদি ভুল না হয়ে থাকে, তারা ঘরের বাইরে বের হতে আতঙ্ক বোধ করছে। ৯% মানুষ আমার আমার ইনফরমেশন এদিক ওদিক হতে পারে একটু। ৯% মানুষ ঘরের মধ্যেও নিরাপদ বোধ করছে না এই সরকারের সময়। ঘরের মধ্যে নিরাপদ বোধ করছে না। আপনি সারাদিন ক্লান্তি শেষে, কাজ শেষে ঘরে আসবেন, একটু বিশ্রামের জন্য একটা নিরাপত্তার সাথে মানে কয়েক ঘন্টা ঘুমের জন্য পরিবারের সদস্যদের জন্য সময় কাটাতে, হ্যাঁ? আপনি সেই ঘরেও নিরাপত্তা বোধ করছেন না। তাহলে আপনি কি বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? সো এটা তো আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না। নানান ধরনের ইনফরমেশন তো আমাদের সামনে আসছে। নানান ধরনের জরিপ তো আমাদের সামনে আসছে। বা সো সেই জায়গা থেকে আ আপনি আমি মানে আমাদেরকে অনেকে বলতে পারে বায়াসড। বলতে পারে সরকার। আচ্ছা, এগুলো না অনেক পুরানো হয়ে গেছে। হ্যাঁ? মনে মনে করুন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা করলে বিএনপি জামাতের দালাল বানাতো।
এখন আবার বলা হচ্ছে ফ্যাসিবাদের দোসর। সত্য কথা বললেই গভর্নমেন্টের বিরুদ্ধে যাচ্ছে। আর গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া মানেই হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে। গভর্নমেন্টেরই মনে করছে গভর্নমেন্টের অনুসারী যারা, তারা মনে করছে। এটা মনে করলে তো কিছু করার নাই। না। একজন বিচারক যখন কোনো মামলার রায় দেয়, সেই রায়টি তো ২ পক্ষের পক্ষে যায় না। কোনো না কোনো পক্ষের যায়। কোনো না কোনো পক্ষের বিপক্ষে যায়। তাহলে আমরা যখন সমালোচনা করছি, আমরা যখন সত্যটি উচ্চারণ করছি, তখন তো কারো না কারোর বিপক্ষে যাচ্ছে। বিপক্ষে যেতে গিয়ে অন্য কারোর পক্ষে চলে যাচ্ছে। তা আমাদের তো কিছু করার নেই। এখন মনে করুন যে অনেকে বলছে যে গঠনমূলক সমালোচনা করুন সরকারের। গঠনমূলক বলতে কি বোঝায়? মানে আমি জোর করে হলেও আমি ব্যালেন্স করব। আমি আমি এই সরকারের সমালোচনা করছি ২ টা আমাকে ভালো কাজ খুঁজে বের করে আরো ২ টা বলতে হবে। সাংবাদিকের কাজ তো ব্যালেন্স করা না। সাংবাদিকের কাজ তো পিআর করা না। এবং যারা বলেন আমাদেরকে যে আ আওয়ামী লীগের দালাল। আচ্ছা দালালি করতে গেলে তো সরকারের দালালি করলেই ভালো হয়। সেখানে তো মানে খুরমা খেজুর পাওয়া যায়, হালুয়া রুটির ভাগ পাওয়া যায়, তাই না? আবার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, অন্য কারোর দালাল বানিয়ে দিয়েছে বিএনপি জামাতের। কেন ভাই আমরা সবসময় বিরোধী দলের দালালি করতে যাব? দালালি করতে হলে তো সরকারি দলের দালালি করলে তো নিজের ভাগ্য উন্নয়নটা ঘটানো যায়। তাহলে আমার কেন অলওয়েজ গভর্নমেন্ট এর বিরুদ্ধে কথা বলতে হচ্ছে আর আমাদেরকে বিরোধী দলের দালাল বানিয়ে দিচ্ছে? আমিও সেটাই বলি। গত ১৫ বছর আওয়ামী লীগের ধারে কাছে আমি গেলাম না, হ্যাঁ? তো হুম। এখন হয়ে গেছি আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর। ওকে ফাইন, আই ডোন্ট কেয়ার। কারণ যেটা সত্য ওই যে সত্য কারো না কারো পক্ষে যায়ই, তাই না? আর হুম, সাংবাদিকের তো কোনো বন্ধু থাকে না। আপনি সব আমলেই মার খাবেন, সমালোচনার মধ্যে পড়বেন। এটাই স্বাভাবিক, এটাই নিয়তি। ওই যে থ্যাঙ্কসলেস জব, তাই না? হুম, এই হুম, আজকে ঠিক। ধরেন না আমরা থ্যাঙ্কফুলনেস হোক আমরা তাও যে ভালো। কাজই করছি হয়তো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো সবার আগে আপনারই আঘাত করবে। রাইট? অবশ্যই, অবশ্যই। আই নো বলবে যে দ্যাট। তুমি তো ৫ ই আগস্টের আগে আমার বিরুদ্ধে সমালোচনা করেছিলা। তুমি লাল বদর বলবে তো। ছিলা। হ্যাঁ, হ্যাঁ, আলবদর ছিলা। আবার এই সরকার এসে বলবে যে, "আরে ও তো আমাদের সমালোচনা করছে, ও তো ফ্যাসিস্টদেরকে ফিরিয়ে আনার জন্য কথা বলছে।" হুম। যাবো কোথায় বলেন তো আমাদেরকে? কোথায় না কথা কোথাও বলব? যাওয়ার দরকার নেই। নিজের কাজটা আমি বুঝি নিজের কাজটা সেটাই, সেটাই। করে যাওয়াটাই জরুরি। আমি বলি আমি কারো খাই না, কারো পড়ি না, কারো ধারও ধারি না। এক্সাক্টলি।